আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতরে সাফে রাখার লাগি আসলে ডক্টর ইউনূস সাহেবের সরকার একদম পারফেক্ট। বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের হাল না ধরলে আসলে বাংলাদেশের অবস্থা নাজেহাল হয়ে যাইত। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হাল ধরার কারণে বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই স্বাভাবিক আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতরে যতটুকু চাপে রাখা যায় ততটুকু বাংলাদেশের জন্য মঙ্গলজনক। দেখুকা, গত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 4 দিনের সফরে যখন চীন অবস্থান করছিল, তখন কিন্তু ভারতের 7 সিস্টার সম্পর্কে সংক্ষিপ্ত 30 সেকেন্ডের একটা মন্তব্য করছেন। এই মন্তব্যের কারণেই ভারত এখন নড়ে চড়ে বসেছে। তাদের এই 7 সিস্টারকে রক্ষা করার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু এখন 7 সিস্টার্সকে রক্ষা করার লাগিয়া তারা জোর তদবির চালাইয়া যার এবং 7 সিস্টারকে রক্ষা করার লাগিয়া তারা সব ধরনের তদবির, বাড়ি অস্ত্র এবং সেনা সদস্যদের মোতায়েন খুবই বেশি করছে, যাতে 7 সিস্টার্স কেউ আক্রমণ করতে না পারে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হয়তো ভারতের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটা যদি ছাত্রদের গণ অভ্যুত্থানের ফলে এবং ছাত্রদের যোগসাজশের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় না আইতা, তাইলে এটা আমরা কোনো সময় দেখার সুযোগ হইতো না। যাই হোক, আমরা বর্তমানে সুখে শান্তিতে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার আরো অন্তত 5 বছর লাগে আমরা চাই, যাতে বাংলাদেশ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে তাল মিলাইয়া চলতে পারে এবং মালয়েশিয়া সহ মধ্যবিত্তের যে সমস্ত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্রের উপরে যাতে বাংলাদেশের মানটা থাকে। আর এটা একমাত্র সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবরে কিছু সময় দিলে তিনি আমাদেরকে সেই উচ্চ শিখরে নিয়ে পৌঁছে যেতে পারবেন। আর আমরা যদি তাকে সময় না দেই, তিনি যেহেতু চাচ্ছেন ডিসেম্বর কিংবা জুলাইয়ের মধ্যখানে নির্বাচন দিয়ে দিবেন, যদি সেই নির্বাচনে আমরা রাজি হয়ে যাই, আমরা বাংলাদেশের জনগণ রাজি হয়ে যাই, তাহলে এটা কোনো সময় সম্ভব হবে না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তত 5 বছর না হলেও 3 বছরের জন্য তিনি রাষ্ট্রপ্রধান থাকবেন এবং বাংলাদেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবেন। তারপরে সুঅবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করে তিনি অবসরে যাবেন। দেখেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সেটা দীর্ঘদিন থেকে বেহাল পরিস্থিতিতে ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বিগত রমজানের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে তাদের সাথে ইফতার করিয়েছেন এবং এখান থেকেই জাতিসংঘকে একটি মেসেজ দিয়েছেন যে রোহিঙ্গারা তাদের দেশে যেতে চায়, তাদের হৃদয়ের আকাঙ্ক্ষা, তারা তাদের দেশে ফিরতে চায়, স্থায়ীভাবে তাদের দেশে আবারও তারা বসবাস শুরু করতে চায়। এই বিষয়টি তিনি এমনভাবে বুঝিয়েছেন যে মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের এবং সুখের জায়গাটা হলো তাদের মা বাবার সাথে ঈদ করা, তাদের মা বাবার সাথে থাকা এবং তাদের জন্মস্থানে থাকা। যদি তারা না থাকতে পারে তাহলে এর চেয়ে দুঃখ এবং সুখের বিষয় আর কিছুই হতে পারে না। পাশাপাশি মুসলমানদের সবচেয়ে বড় একটা ধর্মীয় জিনিস হলো যে প্রত্যেক ঈদে কিংবা প্রত্যেক জুমাবারে যাদের মা বাবা নাই তাদের কবরের পাশে গিয়ে তাদেরকে সালাম করা, তাদের জন্য ইসাল করা, সেই সুযোগটি কিন্তু রোহিঙ্গারা হারিয়েছে আজ অনেক বছর থেকে। যখন জাতিসংঘের মহাসচিব এই বিষয়টি বুঝতে পেরেছেন যে মুসলমানদের কোন জিনিসটাই সবচেয়ে আবেগের জায়গা, সেই জিনিসটি বুঝার পর তিনি আসলে সম্মত হয়েছেন রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য এবং রোহিঙ্গারা যাতে তাদের দেশে আবারও ফিরে যেতে চায়, তাদের ভিটে মাটিতে আবারও বসবাস শুরু করতে পারে, এমন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যার ফলশ্রুতিতে দেখেন, বিমস্টেকের সবার শেষে মায়ানমার সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠকে বসে, তখন কিন্তু প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে এবং জাতিসংঘ থেকে যদি এই চাপটি না আসতো, বিশ্বের বিভিন্ন পরিমণ্ডল থেকে, বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের কাছ থেকে, বিভিন্ন দেশ থেকে যদি চাপ না আসতো, তাহলে সেটা কখনো সম্ভব হতো না। আর এই চাপটা আসার একমাত্র কারণ হলো বিশ্ব নেতা, আসলে যিনি বাংলাদেশের
চট্টগ্রামের বাসিন্দা, কিন্তু আমরা যাকে মূল্যায়ন করি না, সারা বিশ্বে সেই ব্যক্তিকেই চিনে। একজন নোবেলজয়ী, একজন অর্থনীতিবিদ, শান্তশিষ্ট ও আময়িক চরিত্রের একজন অধিকারী ব্যক্তি, তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তার এই পদচারণা, তার এই কথাগুলো যখন বিশ্ব পরিমণ্ডল বুঝতে পেরেছে যে তিনি আসলে চাইলে অনেক কিছু করা সম্ভব, তখনই মায়ানমার সরকার সম্মতি দিয়েছে যে বিভিন্ন রাষ্ট্র থেকে যেভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা চলছে, ঠিক এই মুহূর্তে যদি রাজি না হই বা সম্মতি প্রদান না করি, তাহলে মায়ানমারের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে বিশ্ব। সুতরাং তিনি রাজি হয়ে গেলেন। যাই হোক, আমরা দোয়া করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যেন আল্লাহ পাক নেক হায়াতে তৈয়বা দান করেন। যদিও অনেক মানুষ তাকে সুদখোর বলে গালি দিয়ে থাকে, আসলে তিনি সুদখোর হন আর যেই হন, আমি তো আমার নিজের চোখে দেখি নাই যে তিনি সুদী লেনদেনে কতটা পারদর্শী, কিন্তু আমি এই মন্তব্যটা করব না। যখন আমি নিজ চোখে দেখতে পারবো, তখন মন্তব্য করলে আসলে সেটা মানানসই হবে এবং যুক্তিসঙ্গত হবে। যাই হোক, আমরা দোয়া করি তিনি তার যতটুকু ভুল আছে সেই ভুলের ঊর্ধ্বে উঠে তিনি আসলে সুন্দর এবং সাবলীল ভঙ্গিমায় জীবনযাপন করবেন এবং সাদাসিধে জীবনযাপন করে আল্লাহ তাআলার কাছে কতটুকু তিনি আসলে গ্রহণযোগ্য ব্যক্তি, সেটা আমরা তো কেউই বলতে পারবো না। আমি আপনি কতটুকু গ্রহণযোগ্য ব্যক্তি সেটা কেউই বলতে পারবো না, কিন্তু বিশ্ব পরিমণ্ডলে তার অনেক মান রয়েছে, আমরা তাকে ধরে রাখতে হবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।